নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যখন জন্মায় তখন জন্মগত ভাবেই তারা তিনটি ঋণ নিয়ে জন্মায়। এই তিনটি ঋণ হচ্ছে পৈতৃক ঋণ, আলক্ষ্মী ঋণ এবং আচারী ঋণ। অনেক ক্ষেত্রে এই পৈতৃক দোষ বলা হয়, আলক্ষ্মী দোষ বলা হয়, আচারী দোষ বলা হয়। এখন আমি পূর্বেও আলোচনা করতে গিয়ে বলেছি যে একটি মানুষ যখন মরে যাচ্ছে সেই মানুষটির মৃত্যুর 8 ঘন্টা পর থেকে 8 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে, মানে 8 ঘন্টা থেকে শুরু হচ্ছে 12 ঘন্টার মধ্যে এই যে সময়টা, সেই মৃত মানুষটার শরীর থেকে তার শক্তি নির্গত হতে শুরু করে এবং সেই শক্তি নির্গত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যেতে সেই শক্তিটা উদ্যত হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে। কিন্তু পৃথিবীর যে বায়ু স্তর রয়েছে তার 3য় স্তরে গিয়ে মানুষের সেই শক্তিটা, মৃত মানুষের সেই শক্তিটা আঘাতপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয় এবং তখন কিন্তু সে কি হয়, তখন সে কিন্তু আবার এই ধরাধামে ফিরে আসে, কেননা 3য় বায়ুস্তর ভেদ করে উপরে কিন্তু উঠে যেতে পারে না। এবং যখন আবার সেই পৃথিবীতেই ফিরে আসে তখন স্ক্যাটারলি কিন্তু মুভ করতে থাকে, সেই শক্তিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়ে চারিদিকে কিন্তু বিক্ষিপ্ত ভাবে কিন্তু তার মুভমেন্ট হতে থাকে। এবার যে কোনো ভাবে নারী পুরুষের মধ্যে শারীরিক সংসর্গ হচ্ছে বা কেউ হয়তো অন্তঃসত্ত্বা, যে কোনো ভাবেই এই যে টুকরো টুকরো পাওয়ার, যে কোনো পাওয়ারটাকে আমি অ্যাবজর্ব করলাম, আমি মরে গেলাম, আমার যে এই যে পাওয়ারটা স্ক্যাটারলি মুভ করছে সেখানের কোনো নেগেটিভ পাওয়ারকে আমি অ্যাবজর্ব করলাম। আবার আমার মতন দেখা যাচ্ছে রহিম মারা গেছে, তারও কিন্তু নেগেটিভ একটা পাওয়ারকে আমি অ্যাবজর্ব করলাম। আবার শ্যামবাবু মারা গেছেন, তারও একটা নেগেটিভ পাওয়ারকে আমি অ্যাবজর্ব করলাম। এখন মনে রাখা দরকার, অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহের কথা বলা হয় সেই গ্রহগুলো কিন্তু আকাশে বিচরণ করে না, মানে সূর্য, তারপরে চন্দ্র, তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি না, রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তার ফলে যখন আমি মরে যাচ্ছি, যখন আমার পাওয়ারটা বেরিয়ে যাচ্ছে, তখন হরমোনাল পাওয়ারও কিন্তু বেরোচ্ছে এবং সেটাই কিন্তু স্ক্যাটারলি যখন মুভ করছে একদম বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যেতে না পেরে, তখন যে অ্যাবজর্ব করছে সেটা কিন্তু সেই হরমোনাল পাওয়ার। আবার তার দ্বারাই কিন্তু সৃষ্টি হচ্ছে গ্রহ, তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে সেই হরমোন। সুতরাং এই দোষগুলো কিন্তু তখন সেই শরীরের মধ্যে প্রবেশ করছে, কিন্তু কেবল সুমন্ত বাবুর একার নেগেটিভিটি নয়, ওই যে বললাম রহিম বাবুর, শ্যাম বাবুর। এখন শরীর তত্ত্বও যদি দেখা যায় বা যদি হরমোনাল ফাংশনও লক্ষ্য করা যায়, তাহলে এই যে স্ক্যাটারলি মুভ করছে যে নেগেটিভ পাওয়ার, পজিটিভ পাওয়ার, আমি নেগেটিভ পাওয়ারটা নিয়ে, কেননা ঋণ নিয়ে, দোষ নিয়ে আলোচনা করছি, সেখানে কিন্তু এই যে 3টে পাওয়ারকে অ্যাবজর্ব করা হলো, বা দেখা গেল দুটো রামবাবু এবং শ্যামবাবুর পাওয়ার নিয়ে তার পৈতৃক দোষ হলো, এরকম হতেই পারে, কিন্তু 3টে ঋণ বা 3টে দোষ এর বেশি কিন্তু কখনো হরমোন অ্যাবজর্ব করতে পারে না, শরীরকে অ্যাবজর্ব করতে পারে না, বা যদি সেটাকে অ্যাবজর্ব করে সেটার স্থায়িত্ব বা গ্রোন আপ কখনো করতে পারে না, বা সেটাকে আমি স্থায়ীভাবে রেখে দিলাম, পরবর্তীকালে আমার ইমপ্লিমেন্ট হবে, সেটা কখনো সম্ভব হয় না। তাই জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3টে দোষ বা 3টে ঋণকেই কিন্তু দেখা যায়। এবার এই যে
পৈতৃক দোষ। পৈতৃক দোষ মানে সবসময় পিতার সাথে খারাপ ব্যবহার করেছিলাম তা নয়। দেখা যাচ্ছে এর আগের জন্মে বা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমার যিনি পিতা ছিলেন বা তারও পিতা যিনি ছিলেন, পিতামহ বা প্রপিতামহ, এই যে বংশ পরম্পরায়, যেমন আমার নিজের জীবনেই আছে, ঘোষ চৌধুরী পরিবারের যে আমাদের যে জমিদারি ছিল, সেখানে আমি শুনেছি, কেননা আমি আমার যে রাজবাড়ি ছিল সেটা লক্ষ্য গিয়েছিলাম, আমি সেখানে ভিজিট করেছিলাম, সেখানকার মানুষজনদের সাথে কথাও বলেছিলাম। দেখা গেল ভীষণ অত্যাচারী ছিল, দেখা গেল অসৎ চরিত্রের ছিল, দেখা গেল খাজনা দিলে হয়তো মানে বেদরক মারধর দিত, দেখা গেল যে আমাদের প্রজাদের ঘর জ্বালিয়ে দিত। এই যে নেগেটিভ কাজ করত, বা এমনও হতে পারে সবসময় যে জমিদার হতে হবে নন নেসেসারি, আমার পিতামহ প্রপিতামহ চরিত্রহীন ছিল দেখা গেল, বা দেখা গেল মানুষকে ঠকাতেন। এই যে মানুষের যে চোখের জল, সেখান থেকে যে অভিশপ্ত হওয়া, অভিশাপ, শ্রাপিত সৃষ্টি হওয়া, সাপ লাগা, সেটা বংশ পরম্পরায় দেখা গেল। আমি দোষ করলাম, চুরি করলাম, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, আমি ধরা পড়লাম না, কিন্তু আমার ব্যাড রিফ্লেকশনটা দেখা গেল আমার সন্তানের মধ্যে এলো, বা আমার নাতি নাতনির মধ্যে এলো, বা তাদের সন্তানের মধ্যে এলো। এই যে পৈতৃক সূত্রে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স বা অসৎ কর্ম, সেটা যখন তার পরের সিঁড়িগুলো বা পিঁড়িগুলোকে যখন বহন করতে হয়, তখন কিন্তু এই পৈতৃক দোষ লক্ষ্য করা যায়। এমন অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় গৃহের মহিলারা, দেখা গেল অনেক ক্ষেত্রে সিচুয়েশনের ফলে হয়, আবার অনেক ক্ষেত্রে হয় টাকা পাওয়ার জন্য, ফেম পাওয়ার জন্য, অপরচুনিটি পাওয়ার জন্য, বা আমি যে কাজটা করছি সেই কাজটাতে আমার স্থায়িত্বতার জন্য গৃহের মহিলারা দেখা গেল সো কল্ড আজকের দিনে যাকে কম্প্রোমাইজ বলে, সেই কম্প্রোমাইজ করলো, এবং দেখা গেল কোনো না কোনো ভাবে অসৎ চরিত্রটাকে অসৎ করলো, চরিত্রটাকে নেগেটিভ ভাবে নিজের স্থায়িত্বতার জন্য কম্প্রোমাইজের জায়গায় চলে গেল, সেখান থেকে অর্থ পেল, ফেম পেল। কেননা বারবার ধরে বলেছি, লক্ষ্মী, অলক্ষ্মী এবং আলক্ষ্মী, এই তিনটের মধ্যে কিন্তু আলক্ষ্মী সবচেয়ে বেশি টাকা পয়সা সবকিছু দেয়, কিন্তু এই যে অর্জিত বা উপার্জিত অর্থটা সৎ পথে হয় না। এই নিয়ে আমি আগেও বলেছি, পরবর্তীকালে আবার আলোচনা করব, আজকের দিনে আলোচনা করছি না। তাহলে এরকম দেখা গেল আমার পূর্বপুরুষ বা আমাদের যে মহিলারা রয়েছে, সেখান থেকে এরকম কোন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে হয়তো বড় বড় মানে কি বলবো, জমিদার নয়, রাজাদের বা যারা শাহজাদা ছিল, বাদশাহ ছিল, তাদের হয়তো বেগম ছিল, তাদের হয়তো বাইজি ছিল, বাইজি থেকে বেগম হয়ে গেছে। সেই সূত্র ধরে দেখা গেল যে এখন রাজারা বা বাহাদুর উপাধি পেয়েছে বা জমিদার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নর্তকী ছিল, শয্যা সঙ্গিনী ছিল, হতেই পারে। এইভাবেই কিন্তু সৃষ্টি হয় আলক্ষ্মী যোগ। আর আচারী দোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শনির প্রভাব কিন্তু এই আচারী দোষের মধ্যে লক্ষ্য করা যায়। মানে আমি কতটা নিজের কাছে সৎ, আমি কতটা যখন আলটিমেট দিনের শেষে আয়নার সামনে দাঁড়াচ্ছি, নিজেকে দেখে কতটা আমি হ্যাটস অফ করছি, সম্মান আসছে, ভক্তি আসছে, মর্যাদা করতে ইচ্ছে করছে। যখন দেখা যাচ্ছে আমি আমার নিজের প্রতি সৎ নয়, আমি আমার কর্মের প্রতি সৎ নয়, এবং আমার রুলস এন্ড রেগুলেশনস কে আমি কখনো মানি না, আমাদের জীবনের যে আচার বিচারের কথা বলা হয়, আমি দেখা গেল ভ্রষ্ট বা উল্লঙ্ঘন করেছি, অথচ হয়তো কেউ জানতেও পারেনি। এরকম প্রচুর মানুষ আছে, এমন সফল মানুষ রয়েছে যারা কিন্তু
দিনের পর দিন এবং রিপিটেডলি দেখা যাচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, ওই যে বললাম চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা, তাহলে এই যে অবস্থান সৃষ্টি হয়, দেখা গেল আমার কিছু হলো না, আমি তো মরে গেলাম, আমার ছেলেরও কিছু হলো না বা আমার মেয়েরও কিছু হলো না, তাদের সন্তানদের ক্ষেত্রে এফেক্ট করলো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আচারী দোষ বা আচারী ঋণ বা আলক্ষ্মী দোষ বা আলক্ষ্মী ঋণ, পৈতৃক দোষ বা পৈতৃক ঋণ লক্ষ্য করা যায়। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আলটিমেট জানলোই না এবং জানেও না যে আমরা 3টে ঋণ নিয়ে জন্মাচ্ছি। কিন্তু সিচুয়েশন কি হয়, যদি আমি এই ঋণটাকে খারিজ না করি বা মুকুব না করি বা এই ঋণটাকে যদি আমি না চুকাই, তাহলে আমার জীবনের মধ্যে এমন কোন সিচুয়েশন আসবে, এমন কোন আঙ্গিক আসবে, এমন কোন প্রেক্ষাপট আসবে, যখন কিন্তু কোনো না কোনো ভাবে এই ঋণগুলোকে পরিশোধ করতেই হবে। যখন আসবে তখন আমি বুঝতে পারবো না যে কেন, আমি তো ভালোই ছিলাম, হঠাৎ কেন খারাপ হয়ে গেল। তখন কিন্তু আমি চারিদিকে হাত ধরে বেড়াবো, চারিদিকে পুজো দিয়ে বেড়াবো, হ্যাঁ, তখন নাচন কোদন শুরু হবে। কিন্তু আমি জানি না যে আমি যে 3টে ঋণ নিয়ে বা 3টে দোষ নিয়ে জন্মেছি, সেটাকে কিন্তু অবশ্যই, সেই দোষটাকে কিন্তু খণ্ডন অবশ্যই করা প্রয়োজন। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, এই যে 3টি দোষ, পৈতৃক দোষ, আলক্ষ্মী দোষ, আচারী দোষ বা ঋণ, তাহলে এই যে বা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আচারী দোষের ক্ষেত্রে যে দেখা গেল আমি একটা ভুল কাজ করেছি, কিন্তু বিচারের ফলে আমার শাস্তি হলো না, অন্যের শাস্তি হলো। আমি কোনো না কোনো ভাবে কিন্তু টাকা দিয়ে হোক, যেভাবেই হোক, আমি কিন্তু বিচারটাকে কিনে নিলাম, আমার ফরে করে দিলাম। সেক্ষেত্রেও কিন্তু আচারী দোষ লক্ষ্য করা যায়। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, বসার ঘরে কখনোই কিন্তু পিতৃপুরুষের ছবি রাখতে নেই। এবং সবচেয়ে বড় কথা, বসার ঘরে রাখতে নেই, কিন্তু যেখানেই তুমি পিতৃপুরুষের ছবি রাখো, সেই ছবিতে কখনো কৃত্রিম মালা দিতে নেই, কৃত্রিম মালা পরাতে নেই। প্রত্যেক দিন 1টা টাকা হলেও কিন্তু সঞ্চয় করতে হয় কোনো ভারে বা কোনো জায়গায়। প্রত্যেকটা দিন 1টা টাকা হলেও কিন্তু সঞ্চয় করতে হয়। এটা মনে হতে পারে খুব ইজিয়েস্ট ব্যাপার, কিন্তু এর পেছনে মারাত্মক বিজ্ঞান এবং যুক্তি আছে, আমি দেখেছি। গৃহের পুরনো আবর্জনা যদি থাকে, কখনো সেটাকে জ্বালাতে নেই, বিশেষ করে উত্তর দিকে বা পূর্ব দক্ষিণ দিকটাতে বা পূর্ব দিকে বা দক্ষিণ দিকে কখনো জ্বালাতে নেই। বেস্ট হয় যদি মাটি খুঁড়ে সেইগুলোকে মাটির মধ্যে রেখে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু বেস্ট হয়। পশ্চিম দিকে কখনো ঠাকুর ঘর করতে নেই, পশ্চিম দিকে যেন কখনো ঠাকুর ঘর না হয়। পশ্চিম দিকে মুখ করে কখনো অন্ন গ্রহণ করতে নেই, বিশেষ করে দ্বিপ্রহরে মানে দুপুর বেলা। মেয়েদের খোলা চুলে কখনো রাত্রে শুতে নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মেয়েরা খোলা চুলে কখনোই কিন্তু রাত্রিবেলা শোবে না। বিধবাদের অন্ন এবং বস্ত্র যদি দান করা যায়, কিন্তু অন্ন গ্রহণ মানে এমনি খাবার দিয়ে দিলাম খেয়ে নেবে ওরকম নয়, ঘরের মধ্যে ডেকে পাত পেরে বসিয়ে যদি খাওয়ানো যায় এবং যদি বস্ত্র দান করা যায়, তাহলেও কিন্তু এই দোষ বা এই ঋণ খণ্ডিত হয়। যে কোনো পুজোতে কখনো অর্থ দান করতে নেই, বরং পুজোর কোনো দায়িত্ব নিতে হয়। আমরা অনেকেই জানি না পুজোতে চাঁদা দিন, চাঁদা দিন, কখনো নয়। পুজোতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কখনো পুজোতে চাঁদা দিতে নেই বা টাকা দিতে নেই। যে কোনো দায়িত্ব নিলাম, একটা দুর্গাপুজো আমি অষ্টমীর দিনটার দায়িত্ব নিলাম, বা আমি এই
ভোগের দায়িত্ব নিলাম, আমি পুজোটার দায়িত্ব নিলাম, এরকম দায়িত্ব নিতে হয়। প্রবাহিত জলে, যেই জল স্ট্যাগ হয়ে নেই, মানে দাঁড়িয়ে নেই, প্রবাহিত জলে বেলপাতা, কর্পূর এবং কালো তিল যদি ভাসানো যায়, তাহলেও কিন্তু এই দোষ বা এই ঋণ খণ্ডিত হয়। কালো সর্ষে কখনোই কিন্তু খাদ্যে দিতে নেই বা খাদ্য গ্রহণ করতে নেই। কালো সর্ষে দিয়ে আমরা সর্ষে বাটা দিয়ে যে মাছ করি, বেশিরভাগই কিন্তু কালো সর্ষেকে ব্যবহার করি। রান্নায় কখনো কালো সর্ষে দিতে নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার পরিবর্তে সাদা সর্ষে দিয়ে কিন্তু রান্না করতে হয়। এই নিয়মগুলোকে যদি পালন করা যায়, একদম ইজিয়েস্ট নিয়ম, তাহলে কিন্তু এই যে পৈতৃক দোষ বা ঋণ, আলক্ষী দোষ বা ঋণ, আচারী দোষ বা ঋণ, সেগুলো কিন্তু খণ্ডিত হয়ে যায়।